হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল আলিম চলে এসেছি সাধারণ জ্ঞানের আপনাদের জন্য আরেকটি ধামাকা ক্লাস নিয়ে। তো রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে যে আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছে যে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, তো তারই ধারাবাহিকতায় আজকে যে সাধারণ জ্ঞানের কোশ্চেন সলভ, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে কোশ্চেন সলভ যে আছে, যে কোশ্চেন সলভ ক্লাস নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি। তো আমাদের যে পেজটি যে আছে রয়্যাল এডুকেশনের, তো রয়্যাল এডুকেশনের পেজে হচ্ছে আমাদের একটু সাময়িক যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আজকে পেজ থেকে লাইভে আসতে পারতেছি না। তো আমরা অন্য আমাদের একটা পেজ থেকে লাইভে এসেছি, আর এই গ্রুপে এই পেজে শেয়ার দেওয়া হচ্ছে। তো আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলেন, একটু দ্রুত জয়েন করে ফেলেন। পার্টিসিপেশনটা একটু বাড়লে আমরা লাইভটি শুরু করব। ভাই কই লাইভই তো আসে না। তো আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলেন, আজকে পার্টিসিপেশনটা বাড়লেই আমরা ক্লাসটি শুরু করে দিব। তো আমরা আপনাদের বলতেছিলাম যে সাধারণ জ্ঞানে যদি আপনি ভালো করতে চান, তাহলে এখন থেকে আপনার আপনি যে কোশ্চেন সলভগুলো আছে, যে বিগত সালের যে কোশ্চেন সলভ, তো বিগত সালের কোশ্চেনগুলো আপনাকে সলভ করতে হবে। এটা হল এডুকেশন শেয়ার দেন। তো আপনারা একটু আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, একটু ক্লাসটি শেয়ার করে দেন। তো পার্টিসিপেশন একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করব, আজকের ক্লাসটি আমরা শুরু করব। যারা যারা লাইভটিতে যুক্ত আছেন, ক্লাসটি একটু শেয়ার করে দেন। পার্টিসিপেশন একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তো আমরা এখন আমাদের যে ক্লাসটি যে আছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তো আমরা আজকে আমাদের যে কোশ্চেন সলভ যে আছে, যে আমাদের যে বিষয়টি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 22-23 সেশনের যে কোশ্চেনটি আছে জিকের সাধারণ জ্ঞানের, তো এই কোশ্চেন সলভ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে আমাদের এখন ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের যে প্রথম যে স্লাইডে, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রতিক যে পুরস্কারে ভূষিত হয়েছেন, যে আমরা এটা সাম্প্রতিক যে 22-23 সেশনের যে সাম্প্রতিক যে অংশ, যে রিসেন্ট যে অংশটা, যে রিসেন্ট যে অংশ আছে, ওই রিসেন্ট অংশ থেকে এই কোশ্চেনটা আসছে। যে রিসেন্ট অংশ থেকে এই কোশ্চেনটা আসছিল যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রতিক যে পুরস্কারে ভূষিত হয়েছেন, এইখানে আপনার অপশন হচ্ছিল ম্যাগসেসে পুরস্কার, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার, আর কি মিলেনিয়াম শান্তির পুরস্কার। তো আমরা জানি কি যে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সবসময় কি যে অন্তত জিকের ক্ষেত্রে অ্যাডমিশন আর চাকরি যেই হোক, যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি ইম্পর্টেন্ট, যে জিকের জন্য উনি কি সাধারণ জ্ঞানের জন্য উনি কি যে ইম্পর্টেন্ট, এটা যে ক্ষেত্রেই হোক, সে সাধারণ জ্ঞানের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ইম্পর্টেন্ট। যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রতিক যে পুরস্কারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয়েছে, এইটা নিয়ে আমাদের যে সাম্প্রতিক যে বিষয়টা আছে সেটা নিয়ে আসলে কোশ্চেনটা হয়েছিল। তো আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন। আমরা সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেন আমরা যে সঠিক উত্তরটা ওইটি দিয়ে দিব।
যে আমাদের যে সঠিক যে উত্তরটি আছে দেন ওইটা আমরা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে এখানে আমাদের অপশনগুলো আছে কি, যে ম্যাগসেসে অ্যাওয়ার্ড, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার। যে ম্যাগসেসে পুরস্কার, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার। আপনারা একটু এইটা অ্যান্সার করার চেষ্টা করেন। দেন যে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। তো ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপনারা একটু ক্লাসটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন, আর হচ্ছে আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন। আজকে আমাদের পেজে হচ্ছিল একটু সমস্যা হয়েছে, যেটা আমি বারবার বলছি যে আমাদের পেজে হচ্ছে একটু সমস্যা হয়েছে, যেটার জন্য আমরা অন্য একটি পেজ থেকে, আমাদেরই একটা পেজ থেকে লাইভে এসেছি এবং এইখানে শেয়ার ছিল, এটা শেয়ার করে দেওয়া হয়েছে এই পেজে। তো যে অনেকক্ষণ ধরে ক্লাসের জন্য ওয়েট করছিলাম, তো আন্তরিকভাবে দুঃখিত। আমাদের ক্লাসটি হওয়ার কথা ছিল 5টায়, কিন্তু যে বললাম যে ওই যে যান্ত্রিক ত্রুটি, এই ত্রুটির কারণে আমাদের ক্লাসটি লেট হয়েছে। তো যাই হোক, আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন, আর এইটাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাম্প্রতিক যে পুরস্কারে ভূষিত হয়েছেন। তো এইখানে যে অপশনগুলো আছে কি, যে ম্যাগসেসে পুরস্কার, সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড, ভারতরত্ন পুরস্কার, মিলেনিয়াম শান্তি পুরস্কার, যে এইগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি, এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। তো এখন আমরা এটার যে সঠিক উত্তর যেটা আছে, আমরা সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটার সঠিক উত্তর হচ্ছিল সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হচ্ছিল, সার্ক লিটারেচার যে অ্যাওয়ার্ডটি আছে সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল। কোথায়, এটা বললাম যে ওই সময় এটা সাম্প্রতিক ছিল। আর এইটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিসের জন্য পেয়েছিল, যে তার যে গ্রন্থগুলো যে আছে, তার গ্রন্থগুলো কি, যে অসমাপ্ত আত্মজীবনী, যে অসমাপ্ত আত্মজীবনী, যে তার যে 3টা গ্রন্থ আছে, যে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামাচা, আর হচ্ছে আর একটা কি, যে আমার দেখা নয়াচিন। এই যে 3টি গ্রন্থ আছে, এই 3টি গ্রন্থর জন্য সে কি পুরস্কার পেয়েছেন, যে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম, তো আমরা আরও কিছু বলবো। যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 3টি যে তার যে গ্রন্থ আছে, এই 3টি গ্রন্থের মধ্যে যে অসমাপ্ত আত্মজীবনী, এই গ্রন্থটি যে প্রকাশ হয়েছিল, এই গ্রন্থটি প্রকাশ হয়েছিল কত সালে, যে 2012 সালে। আর এই গ্রন্থটি প্রকাশ করে কে, যে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আর বাকি যে গ্রন্থ 2টা আছে, যে আমার দেখা নয়াচিন, আর আরেকটা কি, আমার দেখা নয়াচিন, আর একটা হচ্ছে কি কারাগারের রোজনামাচা, এই 2টা প্রকাশ করে কে, বাংলা একাডেমি। এই 2টা প্রকাশ করে বাংলা একাডেমি। আর হচ্ছে হলো অসমাপ্ত আত্মজীবনী, এটা প্রকাশ করে কে, এইটা হচ্ছে প্রকাশ করে হচ্ছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। তো এই যে বিষয়টা, এই বিষয়টা ক্লিয়ার কিনা, যদি এই বিষয়টা ক্লিয়ার, দেন আমরা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের যে পরবর্তী যে টপিকটি আছে এটা আমরা চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণা ইসলাম অনেককে মেনশন করেছে, তো ধন্যবাদ আপনাকে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, আমাদের পরবর্তী যে পরবর্তী কোশ্চেনে চলে যাব। যে পরবর্তী যে আমাদের কোশ্চেনটি আছে, যে 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে, যে 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে। যে আমরা জানি যে রিসেন্টলি আমাদের হয়েছে কি, যে 2022 যে কাতার বিশ্বকাপ, তো এটা হচ্ছিল কি, যে আগে মানে হচ্ছিল ভবিষ্যতের যে বিশ্বকাপগুলো যেগুলো আছে, তো ওইগুলো নিয়ে যে আলোচনা, যে 2022 সালের 2026, এখানে বলছে যে 2026 সালের যে ফিফা, যে 2026 সালের ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে। এখানে অপশন আছে 1টি, 3টি, 2টি, 4টি। 1টি, 3টি, 2টি, 4টি, এটার মধ্যে কোনটি সঠিক উত্তর, আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন। যে সঠিক উত্তর কোনটি, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে, 1টি, 3টি, 2টি, আর হচ্ছিল কি 4টি। তো এখানে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে 2-এর বি, 3টি। আরও যারা আছেন লাইভটিতে যুক্ত আছেন, তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। যে 2026 সালের ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে। তো আমরা এখন এইটার একটু অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে 2026 সালের বিশ্বকাপে এটা ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টোটাল হচ্ছিল 3টি দেশে। কয়টি, 3টি দেশে। আর এই 3টি দেশ হচ্ছিল কি কি, 3টি দেশ হচ্ছিল, আমরা ছিল যুক্তরাষ্ট্র, আর এটা হচ্ছে কি কানাডা, আর আরেকটি কি মেক্সিকো।
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। যে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো যে তিনটি দেশ, যে তিনটি দেশে হচ্ছিল অনুষ্ঠিত হবে যে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো 2026 সালে। আর আমরা যদি আরেকটু সামনে, আমরা যদি আরেকটু ভবিষ্যতের কথা চিন্তা করি যে 2030 সালে ফিফা বিশ্বকাপ টোটাল কয়টি দেশে অনুষ্ঠিত হবে, যে 2030 সালে ফিফা বিশ্বকাপ হচ্ছিল অনুষ্ঠিত হবে টোটাল কয়টি দেশে? 4টি দেশে। 2030 সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টোটাল কয়টি দেশে? 4টি দেশে। সেটা কোন কোন দেশ? যে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে আর হচ্ছে কি চিলি। যে এই যে দেশগুলো আছে এইগুলো হচ্ছিল 2030 সালে। তো আপনারা আপাতত এগুলো মনে রাখবেন যে 2030 সালে কয়টি দেশে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? যে 4টি। 2026 সালে 3টি দেশে, আর 2030 সালে কয়টি দেশে? 2030 সালে হচ্ছিল কয়টি দেশে? 4টি দেশে। যে আশা করি যে এই স্লাইডটা আপনাদের জন্য ক্লিয়ার। যদি এই স্লাইডটি যদি ক্লিয়ার হয় দেন আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। যে পরবর্তী স্লাইডে আছে কি যে মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যে আমরা জানি যে মাস্টারদা সূর্য সেন যে বিপ্লবী ছিলেন, যে মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এখান থেকে স্বদেশী, টং, তেভাগা, ভারত ছাড়। যে মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? যে এইখানে সন্না ইসলাম কমেন্ট করেছে যে 3-এর ছি তেভাগা। দেখি যে সঠিক উত্তর কোনটি। আরও যারা আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একটু কমেন্ট করার চেষ্টা করেন। মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এইটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। এখানে আমাদের মধ্যে আছে কি যে স্বদেশী, টং, তেভাগা, ভারত ছাড়। এগুলোর মধ্যে কোনটির সাথে মাস্টারদা সূর্য সেন যুক্ত ছিলেন? যে আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে সন্না ইসলাম কমেন্ট করেছে যে 3-এর সি তেভাগা। তো এখন আমরা এটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যে মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যে মাস্টারদা সূর্য সেন হচ্ছে হলো স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? মাস্টারদা সূর্য সেন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আর মাস্টারদা সূর্য সেন হচ্ছিল 1930 সালে হচ্ছিল সে কি করে যে একটা যে ব্রিটিশ যে আছে একটা ব্রিটিশের উপর সে করে কি বোমা মারে। তো এইটার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়। এটার জন্য মাস্টারদা সূর্য সেনকে কি করা হয়? তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এটা কত সালে মৃত্যুদণ্ডটি দেওয়া হয়? 1934 সালে। মৃত্যুদণ্ডটি কত সালে দেওয়া হয়? 1934 সালে। তাহলে এটা সঠিক উত্তর কোনটি হবে? যে মাস্টারদা সূর্য সেন স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন মাস্টারদা সূর্য সেন? স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো আশা করি এই বিষয়টি আপনাদের জন্য ক্লিয়ার। যদি এই বিষয়টি ক্লিয়ার হয় তাহলে আমরা আমাদের যে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে আমাদের যে পরবর্তী কোশ্চেন, যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হলো কি? যে আমরা জানি 2041 সালের মধ্যে যে আমাদের যে মাননীয় যে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা, সে হচ্ছিল ঘোষণা দিয়েছে যে কি বাংলাদেশ কীভাবে স্মার্ট হবে। তো স্মার্ট বাংলাদেশে হচ্ছে স্তম্ভ আছে। কয়টি স্তম্ভ আছে? 4টি স্তম্ভ আছে। তো এইটা হচ্ছে ওই সময়ের খুবই সাম্প্রতিক বিষয় ছিল। সাম্প্রতিক যে বিষয়টি ছিল যে স্মার্ট বাংলাদেশ নিয়ে খুব বেশি আলোচনা হয়েছিল যে স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট বাংলাদেশের যে 4টি স্তম্ভ ছিল, যে 4টি স্তম্ভের মধ্যে যে এইখানে 4টি স্তম্ভ কোনটি? এখানে অপশনে আছে যে স্মার্ট জাতি, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। আর একটা অপশন আছে যে স্মার্ট জাতি, স্মার্ট প্রশাসন, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ, স্মার্ট প্রযুক্তি, স্মার্ট সরকার, স্মার্ট রাষ্ট্র, স্মার্ট সমাজ। আর একটি আছে কি যে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ। কোনটি সঠিক উত্তর কোনটি? আপনারা একটু এইটা অ্যান্সার করার চেষ্টা করেন যে সঠিক উত্তর আসলে কোনটি। যে সঠিক উত্তর কোনটি? যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ কোনটি? এটা সঠিক উত্তর কোনটি হবে? এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে সঠিক উত্তর কোনটি? স্বর্ণা ইসলাম বলেছে 4-এর ডি। আরও যারা আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। একজন বলেছে মাসুদ কমেন্ট করেছে যে সি, হ্যাঁ। একজন স্বর্ণা ইসলাম জিজ্ঞেস করেছেন যে ভাইয়া তেভাগা আন্দোলনের সঙ্গে ইলা মিত্র যুক্ত ছিল না? হ্যাঁ, তেভাগা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ইরা মিত্র।
যে স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ কি, তো আমরা একটু এইটা আনসার দেওয়ার চেষ্টা করতেছি। স্মার্ট বাংলাদেশের 4টি স্তম্ভ হচ্ছিল স্মার্ট যে নাগরিক, যেটা আমরা বলি কি যে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট ইকোনমি, স্মার্ট সমাজ, স্মার্ট সোসাইটি। যে ইংলিশে যদি আমরা বলার চেষ্টা করি যে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, আর হচ্ছিল কি স্মার্ট ইকোনমি, আর কি স্মার্ট যে সোসাইটি যেগুলো আছে। তো যারা এখানে দেখতেছে যে সঠিক উত্তর দিয়েছেন, যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, যে পরবর্তী বিষয়টি, পরবর্তী যে স্লাইড, এই পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। যে এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, যে কোন প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এখানে কি 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, 3বার। এখানে যে বাংলাগুলো ছিল, নামগুলো বাংলায় দেওয়া আছে, কোশ্চেনও বাংলায় ছিল। তো এখানে আমি একটু ইংলিশে লিখে দেওয়ার চেষ্টা করছি যেখানে সুবিধা হয়। ICRC, ইউনিসেফ, আর অর্থ ছিল UNHCR, আর আরটা হচ্ছে কি IMO। যে 3বার শান্তি নোবেল পুরস্কার পায় কোন দেশ? 3বার। যে একজন বলেছে সবগুলোই ফেলছে, আসলে এটা কোনো বিষয় না, এটা চর্চার মাধ্যমে থাকলেই হবে, আর ভুল করার মাধ্যমে আপনি আস্তে আস্তে শিখবেন। তো আফরান মাসুদ কমেন্ট করেছে যে 2 ইউনিসেফ, আর এখানে অপশনগুলো কি ICRC, ইউনিসেফ, আর হচ্ছিল কি UNHCR, IMO। এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি? যে 3বার নোবেল পুরস্কার পেয়েছে, 3বার নোবেল পুরস্কার পেয়েছে। যে এটা সঠিক উত্তর কোনটি দেওয়ার চেষ্টা করেন, যে কোন প্রতিষ্ঠান 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন প্রতিষ্ঠান? তো এখন এটা একটু অ্যান্সার করার চেষ্টা করছে যে 3বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছিল ICRC কয়বার পাইছে? ICRC নোবেল পুরস্কার পাইছে হচ্ছিল 3বার। আর 3বার কত সালে? 3বার কত সালে এইটা একটু আমরা জানার চেষ্টা করি। 3বার হচ্ছিল, একটা পাইছে হচ্ছিল 1917 সালে, একটা পাইছে হচ্ছিল 1944 সালে, আর একটা পাইছে কত সালে? 1963 সালে। যে ICRC কয়বার পেয়েছে? যে 3বার। ICRC যে পূর্ণরূপ কি? যে ইন্টারন্যাশনাল কমিটি ফর কি? রেড ক্রস, ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। যে এইটা হচ্ছিল কি ICRCর যে পূর্ণরূপ। যে তারা কি, যে আমরা দেখেন যে 1917 সালে কিসের জন্য পাইছে? 1917 সালে পাইছে যে প্রথম বিশ্বযুদ্ধে তারা যে শরণার্থী ছিল তাদের জন্য কি তারা কাজ করছে। যে প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কত সাল থেকে? 1914 থেকে 1918। তো 1917 সালে তারা এই পুরস্কারটা পায়। আর 1944 সালে এটা পেয়েছে কিসের জন্য? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। যে 1944 সালে কিসের জন্য পেয়েছে? 1944 সালে পেয়েছে হচ্ছিল কিসের জন্য? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কি করেছে, যে শরণার্থীগুলো ছিল সেই শরণার্থীগুলোর যে তাদের হচ্ছিল কল্যাণার্থে যে কাজ করেছে, তাদের জন্য কাজ করেছে, এই জন্য পেয়েছে কত সালে? যে 1944 সালে। আর আরেকটা পেয়েছে কত সালে? 1963 সালে। আর একটা এইখানে যে অপশনগুলো আছে, এইখানে অপশনগুলোর মধ্যে যে আরেকটা যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান কয়বার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে? সেই প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে হচ্ছিল 2বার। সেটা হচ্ছিল UNHCR নোবেল পুরস্কার পায় শান্তিতে। কয়বার নোবেল পুরস্কার পেয়েছে? UNHCR পেয়েছে হচ্ছিল 2বার। UNHCR একটা পেয়েছে হলো 1900, যদি এইখানে লিখি, যদি আপনারা দেখতে পারেন যে এটা পেয়েছে, যে একটা পেয়েছে 1954 সালে, একটা পেয়েছে 1954 সালে, আর একটা পেয়েছে হচ্ছিল 1981 সালে। একটা 1954 আর একটা হচ্ছে 1981। যে UNHCR যারা হচ্ছিল যে শরণার্থী যারা আছে, যাদের নিয়ে কাজ করে, অভিবাসী, মূলত যারা অভিবাসী নিয়ে কাজ করে। আর এখানে একটা বিষয় হচ্ছিল যে আপনার যে ICRC পুনরূপ আরেকবার হচ্ছিল ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রস। এটা হচ্ছিল ICRC। হ্যাঁ, একজন বলছে 5-এর A সঠিক উত্তর নাকি? হ্যাঁ, 5-এর A আসলে সঠিক উত্তর, ICRC। আর হচ্ছিল UNHCR এটা পায় হচ্ছে 2বার, 1954 সালে একবার, 1981 সালে একবার। আর এখানে একটা জানার বিষয় যে আপনাদের যে
যে আইসিআরসির এটা সদর দপ্তর কোথায়, এটার সদর দপ্তর হচ্ছিল জেনেভা শহরে। এটার সদর দপ্তর কোথায়? জেনেভা শহরে। যে এটা সুইজারল্যান্ডের জেনেভায়, এটা হচ্ছিল কোথায়? যে এটা জেনেভায়, জেনেভা শহরে। আর যে ইউএনএইচসিআর এটা হচ্ছে, এটার সদর দপ্তরও জেনেভায়। এইটারও সদর দপ্তর কোথায়? জেনেভায়। এটার সদর দপ্তরও কোথায়? জেনেভায়। আপনাদের আরেকটা জিনিস হচ্ছিল একটু বলে রাখি, যে বিষয়টা হচ্ছে কি, যে এইটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, যে দেখবেন যে যেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো আছে সেইগুলোর ম্যাক্সিমামই সদর দপ্তর কোথায়? জেনেভায়। যে সেবামূলক প্রতিষ্ঠান দ্বারা হচ্ছিল হয় শিশুদের জন্য কাজ করে, বা হচ্ছিল অভিবাসীদের জন্য কাজ করে, শরণার্থীদের জন্য কাজ করে, যে সেবামূলক যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো আসলে কোথায়? সেগুলোর প্রতিষ্ঠান হচ্ছিল কি, যে জেনেভা শহরে, সুইজারল্যান্ডের জেনেভায়। এগুলোর সদর দপ্তর হচ্ছিল কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। যে এদের সদর দপ্তর কোথায়? এদের সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। তো এই যে বিষয়গুলো ক্লিয়ার কিনা, একটু বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু একটু বলার চেষ্টা করেন। যে এখানে আমরা কিছু কিছু সাল লিখলাম। একজন বলছে ইউনিসেফ তো একবার পায়। হ্যাঁ, ইউনিসেফ পায় হচ্ছিল 1965 সালে। ইউনিসেফ একবার পায়। ইউনিসেফ পায় কত সালে? 1965 সালে। এই যে বিষয়টা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। এই বিষয়গুলো ক্লিয়ার কিনা একটু আপনারা একটু বলার চেষ্টা করেন। যদি ক্লিয়ার হয় দেন আমরা পরবর্তী স্লাইডে যাব। সন্না ইসলাম বলছে জি ভাইয়া ক্লিয়ার। এখন যে আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব, যে আমাদের সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। সার্কভুক্ত কোন দেশে? এটা হচ্ছে মালদ্বীপ, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। এইখানে এটা হচ্ছে সাম্প্রতিক থেকে, ওই সময় সাম্প্রতিক থেকে, যে সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করুন। যে মালদ্বীপ, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। যে সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? মালদ্বীপ, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি? যে একটু অ্যান্সার করার চেষ্টা করেন এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি? যে সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি? যে মালদ্বীপ, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ। এগুলোর মধ্যে আপনার যে কোনটি সঠিক উত্তর? জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কোন দেশে? তো আমরা একটু এটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি? যে একজন বলেছে, যে আরিফুল ইসলাম বলেছে 6 ভারত, আর স্বর্ণ ইসলাম বলেছে 6 আফগানিস্তান। তো এটা সঠিক উত্তর হচ্ছিল আফগানিস্তান। যে সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি? আফগানিস্তানে হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। সবচেয়ে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি কোন দেশে? আফগানিস্তানে। তো আশা করি এই যে বিষয়টা, এইটাও ক্লিয়ার। এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, পরবর্তী বিষয়টিতে আমরা চলে যাব, যে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোন পর্যন্ত হচ্ছিল বহমান। এইখানে আছে কি কলকাতা থেকে হচ্ছিল বেনাপোল। এইখানে মূলত এইভাবে হবে কলকাতা, বেনাপোল, শিলিগুড়ি, পার্বতীপুর, জলপাইগুড়ি থেকে সৈয়দপুর, নাকি কোচবিহার থেকে পাটগ্রাম। আগের কোশ্চেনটা শাখাত ইসলাম খোকনও কমেন্ট করেছিল, তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, যে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। আর এই পাইপলাইনটার কাজ হচ্ছিল মূলত হয়েছিল 2023 সালের হচ্ছিল এপ্রিল 2023 সাল থেকে হচ্ছিল এটার কাজ মূলত বাস্তবায়ন হয়েছিল বা শুরু হয়েছিল। তো এখানে দেখি যে বুশরা ইসলাম মাত্র জয়েন করেছে, সালাম দিয়েছে। তো ওয়ালাইকুম আসসালাম বুশরা রহমান। তো আপনারা যারা আছেন একটু অ্যান্সার করার চেষ্টা করেন। বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন হচ্ছিল কোন পর্যন্ত হচ্ছিল বহমান ছিল, কোথা থেকে কোন পর্যন্ত বহমান ছিল? একজন বলেছে যে 7 কলকাতা থেকে বেনাপোল। আরও যারা আছেন তারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, যে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোথা থেকে কোথায় হচ্ছিল বহমান ছিল বা বিদ্যমান ছিল। যে মৈত্রী পাইপলাইন মিম সর্দার হচ্ছিল সালাম দিয়েছে। তো ওয়ালাইকুম আসসালাম। শাখাহত হোসেন খোকনও বলেছে যে 7 বা কলকাতা থেকে বেনাপোল। বুশরা রহমান বলেছে 7 আরও যারা আছেন আপনারা একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। আর যা আপনাদের যে বন্ধুরা আছে এই বন্ধুদেরকে মেনশন করে দেন, আর ক্লাসটি একটু শেয়ার করে দেন। তো আমাদের হচ্ছিল বললাম যে আজকে পেজে একটু সমস্যা হয়েছে, সেই জন্য আমরা বুঝতেই পারতেছি যে অনেকের কাছে আসলে নোটিফিকেশন যায়নি। আমরা অন্য একটি পেজ থেকে আসলে লাইভে এসেছি। তো
এখন হচ্ছে আমরা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করি। বুশরা রহমানও বলেছেন যে 7 কলকাতা থেকে বেনাপোল, কিন্তু এটার সঠিক উত্তর হচ্ছিল শিলিগুড়ি থেকে পার্বতীপুর। শিলিগুড়ি থেকে পার্বতীপুর, আমরা জানি শিলিগুড়ি হচ্ছিল কি ভারতের একটা জায়গা, আর পার্বতীপুর এটা কোথায়, এটা হচ্ছে বাংলাদেশের কোথায়, দিনাজপুরে, বাংলাদেশের দিনাজপুর জেলার মধ্যে হচ্ছিল কোনটি, যে পার্বতীপুর। তো এইটা হচ্ছিল বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন হচ্ছিল শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত হচ্ছিল বিদ্যমান ছিল। সাখাওয়াত হোসেন খোকন পরে বলেছে যে 7 বি। একজন বলছে জিকে একাডেমিকের পাশাপাশি হালকাভাবে দেখতাম, তেমনভাবে পড়িনি। তো আসলে আপনার পড়ার তেমনভাবে জিকে আগে থেকে পড়ার তেমনভাবে দরকার নাই, একাডেমিকের পাশাপাশি হালকা পাতলা দেখলেই হবে। তো আর এখন হচ্ছে এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাকে জিকের কোশ্চেন সলভ করতে হবে, বিগত সালের কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ করার মাধ্যমে আপনি অনেক তথ্য পারবেন, আপনার নলেজটা অনেক বেশি ইনরিচ হবে। ঠিক আছে, যে আপনি অনেক বেশি তথ্য পাবেন যদি কোশ্চেন সলভ করার মাধ্যমে। বিগত সালের কোশ্চেন যদি পড়েন, ওই রিলেটেড অনেক যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো আপনি জানতে পারবেন, আর ওই কোশ্চেন সম্পর্কে আপনার একটা ধারণা যে আছে সেটা হয়ে যাবে কোন প্যাটার্ন, কোন ইউনিভার্সিটি কোন প্যাটার্ন ফলো করে কোশ্চেন করে। তো যে বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন কোথা থেকে কোথায়, শিলিগুড়ি থেকে পার্বতীপুর। যারা কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ভুল উত্তর দিয়েছেন। সেইটার জন্য আপনি দেখবেন যে পরীক্ষার হলে যদি এই রিলেটেড কোনো কিছু আসে বা এই কোশ্চেনটা যদি রিপিট হয়, তাহলে এটা আপনার কাছে আরও বেশি মনে থাকবে, এটার কাছে আপনার কি আরও বেশি মনে থাকবে। তো আপনার কাছে তো এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটিতে চলে যাব যে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়। যে এখানে অ্যান্সার কি ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আপনারা এটা অ্যান্সার করেন, দেন আপনাদের একটা বিষয় আমি একটু একটা ট্রিক্স শিখাই দিব যে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়। ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। আমি দেখতে পাচ্ছি যে লাইভটিতে আপনারা 15 জনের মতো যুক্ত আছেন, যে আপনারা কমেন্ট করার চেষ্টা করেন, যে যারা আছেন আপনারা সবাই কমেন্ট করার চেষ্টা করেন যে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়। ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। অপশন আছে কি ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। যে মিম সদর কমেন্ট করেছে যে 8 ঘ। আরও যারা আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। আরও যারা আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে 2022 সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়, এটা একটু কমেন্ট করার চেষ্টা করেন। স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে বাংলাদেশ। যে স্বর্ণা ইসলাম কি কমেন্ট করেছে, স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে বাংলাদেশ কমেন্ট করেছে। এমডি করিম শেখ কমেন্ট করেছে যে ঘ বাংলাদেশ। আরিফুল ইসলাম কমেন্ট করেছে যে 8 ডি। দেন মাসুদ কমেন্ট করেছে 8 ডি। সাখাওয়াত হোসেন খোকন পড়েছে যে বাংলাদেশ, সাখাওয়াত হোসেন খোকন বাংলাদেশ বলেছে। তো এই যে আছে যে আপনারা কমেন্ট করার চেষ্টা করেন, কমেন্ট করতেছেন যে এটা দেখে আসলে কি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। তো এইটার সঠিক উত্তর হচ্ছিল কি, এটার সঠিক উত্তর হচ্ছিল বাংলাদেশ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই এটা সঠিক উত্তর দিয়েছেন, যে এটা সঠিক উত্তর কি বাংলাদেশ। বুশরা রহমান কমেন্ট করেছে 8 ডি। তো বাংলাদেশ, যে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয় সেটা কি হয়, বাংলাদেশ। আর ওই সময়ে যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্ত ছিল, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যুক্ত ছিল কে, রাবাবা ফাতিমা। ওই সময় যুক্ত ছিল কে, যে রাবাবা ফাতিমা। ওই সময় কে যুক্ত ছিল, রাবাবা ফাতিমা। দেখে আপনারা একটু নামটা কমেন্ট করার চেষ্টা করেন যে ওই সময় স্থায়ী প্রতিনিধি হিসেবে বা সভাপতি হিসেবে কে ছিল, রাবাবা ফাতিমা। যে স্থায়ী প্রতিনিধি হিসেবে ওই সময় কে যুক্ত ছিল, যে রাবাবা ফাতিমা। এই নামটা আপনারা একটু কমেন্টে লেখার চেষ্টা করেন, এই নামটি আপনারা একটু কমেন্টে লেখার চেষ্টা করেছেন। করিম শেখ লেখার চেষ্টা করেছে রাবাবা ফাতিমা। আরও যারা আছেন একটু লেখার চেষ্টা করেন। আর বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে, এইটা আমরা একটু জানার চেষ্টা করব। যে বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বর্তমানে কে যুক্ত আছে জাতিসংঘে, যে বর্তমানে জাতিসংঘে কে যুক্ত আছে, যে বর্তমানে স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে কে যুক্ত আছে, সেটা হচ্ছিল মোহাম্মদ আব্দুল মুহিত। মোহাম্মদ আব্দুল মুহিত।
যে মোহাম্মদ আব্দুল মুহিত হচ্ছে হলো বর্তমানে মোহাম্মদ আব্দুল মুহিত বর্তমানে হচ্ছে হলো জাতিসংঘের স্থায়ী, বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে যুক্ত আছে। যে বর্তমানে কে যুক্ত আছে ওইটা একটু কমেন্ট করার চেষ্টা করেন যাতে মনে থাকে বর্তমানে যেটা, এটাও আপনার জন্য কি ইম্পর্টেন্ট, যে বর্তমানে জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি হিসেবে যে এখানে আমরা বলেছি যে মোহাম্মদ আব্দুল মুহিত, যে বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যুক্ত আছে কে? মোহাম্মদ আব্দুল মুহিত। মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের যে স্থায়ী প্রতিনিধি আছে, মোহাম্মদ আব্দুল মুহিত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে যুক্ত আছে বর্তমানে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনটি আছে, পরবর্তী কোশ্চেনটিতে আমরা আসলে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেনটি আসলে আইসিটি বিষয় থেকে, যে হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে কত? 8, 10, 12 হচ্ছিল 16। মোহাম্মদ যে হচ্ছে হলো যে হেক্সাডেসিমেলের হচ্ছে হলো ভিত্তি হচ্ছে কত? এটা আসলে আইসিটির কোশ্চেন। 8, 10, 12, 14 এটা একটু আনসার করার চেষ্টা করেন। যে স্বর্ণ ইসলাম কোন করেছে যে 9 ডি, যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত? যে এটা আমাদের কি আইসিটি কোশ্চেন, এটা আমাদের কি আইসিটির কোশ্চেন। যে এই যে আমাদের যে আইসিটির যে ক্লাসগুলো মনে হচ্ছে রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে, এই ক্লাসগুলো করলেও কি আপনাদের কি অ্যাডমিশনে আপনারা কি অনেক বেশি উপকৃত হবেন। তো এই যে দেখেন যে আইসিটির কোশ্চেন, আইসিটি থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো আমি একটু কমেন্ট করার চেষ্টা করি যে কে কি অ্যান্সার করেছেন। স্বর্ণ ইসলাম কমেন্ট করেছেন যে 9 ডি 16, করিম শেখ কমেন্ট করেছে 9 ঘ, আর হচ্ছিল আফরান মাসুদ কমেন্ট করেছে 16, মিম সর্দার কমেন্ট করেছে 9 গ, দেন বুশরা ইসলাম কমেন্ট করেছে 9 ঘ 16, আরিফুল ইসলাম বলেছে 9 ঘ। তো যারা বলেছেন যে হেক্সাডেসিমেলের ভিত্তি কত, যে এটা সঠিক উত্তর কি? এটা সঠিক উত্তর হচ্ছিল সঠিক উত্তর কোনটি? যে 16। হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16। আমরা জানি যে 8, এটা কোনটার ভিত্তি? 8 হচ্ছিল অক্টালের ভিত্তি হচ্ছে কোনটি? অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছিল 8। যে অক্টালের ভিত্তি হচ্ছে 8। 10 কোনটির ভিত্তি? 10 হচ্ছিল ডেসিমালের ভিত্তি। আর বাইনারির ভিত্তি কত? যে আমরা যদি বলি যে বাইনারি হচ্ছিল, যে বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি হচ্ছিল 2। বাইনারির ভিত্তি 2। তাহলে আমরা কি জানলাম? যে বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, ডেসিমালের ভিত্তি 10, আর হেক্সাডেসিমালের ভিত্তি কত? 16। যে হেক্সাডেসিমালের ভিত্তি কত? যে 16। তো এইখানে আমরা কি বললাম? যে বাইনারি কত? বাইনারি হচ্ছিল 2, অক্টাল হচ্ছে 8, ডেসিমাল হচ্ছে হলো 10, আর বাইনারি আর হচ্ছিল হেক্সাডেসিমাল কত? হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছিল কত? 16। হেক্সাডেসিমালের ভিত্তি কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। এই যে আপনারা কমেন্ট করতেছেন আমাদের সাথে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন, লিখে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমাদের যে পরবর্তী কোশ্চেনটি আছে, আমাদের 10 নম্বর কোশ্চেন, আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাব, যে বাংলাদেশের হাজংরি গোষ্ঠীর বাস কোথায়। তো এই যে আমি আপনাদের বারবার বলি যে আপনার যে ঢাকা ইউনিভার্সিটির কিছু যে টপিক আছে, ঢাকা ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট টপিক, ওই টপিক থেকে কোশ্চেন আসে। যেমন আমরা কি বলেছিলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে টপিক আছে, এই টপিক থেকে আমাদের কি কোশ্চেন আসে, বঙ্গবন্ধু থেকে কোশ্চেন আসে, আমরা অলরেডি দেখছি। আমরা বলছিলাম যে একাডেমিক আইসিটি যে আছে, এটা থেকে আমাদের কি কোশ্চেন আসে। তো এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো সম্পর্কে যদি আপনার যদি একটা ক্লিয়ার ধারণা থাকে, বা এই টপিকগুলো যদি আপনার A to Z যদি আপনি পড়ে থাকেন, তাহলে এই টপিকগুলো থেকে আসা কোশ্চেনগুলো কি আপনি অবশ্যই অ্যান্সার করতে পারবেন। এইটা হচ্ছে আমরা বলেছিলাম যে ইউনিভার্সিটিতে আপনি পরীক্ষা দেন, সেই ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন, সেটা আপনাকে আগে জানতে হবে, যে কোন ইউনিভার্সিটি কোন কোশ্চেন প্যাটার্ন করে ফলো করে। আর এইটা জানার সবচেয়ে সহজ উপায় কোনটি, বা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটি, সেটা হচ্ছে কি, যে কোশ্চেন সলভ করতে হবে বিগত সালের, যেটা আমরা রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে আপনাদের করিয়ে দিচ্ছি। তো এখন আমি আপনাদের একটু কোশ্চেনের যে অ্যান্সার করার চেষ্টা করছি। যে স্বর্ণ ইসলাম কোন করেছে 10 সি, নেত্রকোনায় হচ্ছে হলো আরেকজন যে আছে যে মিম সর্দার কাউন্ট করেছে 10 খ, বুশরা রহমান কাউন্ট করেছে 10 গ, আর হচ্ছিল আরিফুল ইসলাম কাউন্ট করেছে যে 10 গ কোনটি? নেত্রকোনায়। তো আমরা এইটা একটু হচ্ছিল অ্যান্সার করার চেষ্টা করব, যে বাংলাদেশের হাজংরি গোষ্ঠীর বাস কোথায়। যে হাজংরি গোষ্ঠীর বাস কোথায়? হাজংরি গোষ্ঠীর বাস হচ্ছিল নেত্রকোনায়, বা ওই সাইড হচ্ছিল কি, যে ময়মনসিংহ যে অঞ্চলটা আছে, এইটা হচ্ছিল কোনটির বাস? যে হাজংরি গোষ্ঠীর বাস। যে হাজংরি গোষ্ঠীর বাস কোথায়? হাজংরি গোষ্ঠীর বাস হচ্ছিল কোথায়? যে নেত্রকোনায়। হাজংরি গোষ্ঠীর বাস হচ্ছিল নেত্রকোনায়। আর এই অঞ্চলে যে আরো একটা যে জাতি আছে, যে সাঁওতাল যারা আছে, তারা হচ্ছিল কি এইদিকে বসবাস করার চেষ্টা করে।
যে হাজং নৃগোষ্ঠীর বাস আমাদের কোথায়, যে নেত্রকোনায়। আর আমরা এখানে যে আপনাদের আর একটা বিষয় বলে রাখি, যে জাতি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যা আছে বা উপজাতি, এগুলো থেকে আপনারা কি কি পড়বেন, এগুলো থেকে আপনারা পড়বেন হচ্ছে হলো এটা পিতৃতান্ত্রিক নাকি মাতৃতান্ত্রিক, এদের বসবাস কোথায়, এদের হচ্ছে হলো যে উৎসবগুলো কি কি হয় সেইগুলো। যে একজন বলেছে যে আমার শুধু ভুল হচ্ছে, সরি, এটা সরি বলার কিছু নাই, যে আপনার ভুল হইতেই পারে, আপনার ভুল হইতেই পারে, যে সরি বলার আসলে কিছু নাই, আপনার ভুল হইতে পারে। যেমন করেছে সাঁওতাল রাজশাহী, হ্যাঁ ধন্যবাদ আপনাকে, যে সাঁওতালরা রাজশাহী অঞ্চলের দিকে বসবাস করে। আর যে একজন ভুল হইতে পারে, ভুলের মধ্য দিয়ে গিয়ে আপনি কি শিখবেন, ভুলের মধ্য দিয়ে কি আপনি কি শিখবেন, ভুল সবারই হইতে পারে, যেটা আপনি ভুল করবেন ওটা আপনার আরো বেশি মনে থাকবে। যে হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়, হাজং নৃগোষ্ঠীর বসবাস হচ্ছিল কোথায়, যে নেত্রকোনায়। আমরা আরও বিষয় কিছু জানার চেষ্টা করি, যে দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোনটি, যে এখানে আছে কি ব্যাংক অফ আমেরিকা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি আর হচ্ছিল আইএমএফ। যে এটা কি ইউএনডিপি আর কি আইএমএফ, ইউএনডিপি এটা হচ্ছিল ইউএনডিপি, আইএমএফ আর ওটা হচ্ছে কি বিশ্ব ব্যাংক। যে আপনাদের কি দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা প্রকাশ করে হচ্ছিল কোনটি, ব্যাংক অফ আমেরিকা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, আইএমএফ। এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এটা প্রকাশ করেছিল কোনটি, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে কোনটি। এখানে আমাদের অপশনগুলো কি কি আছে, যে ব্যাংক অফ আমেরিকা, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, আইএমএফ। ব্যাংক অফ আমেরিকা, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, আইএমএফ, এগুলোর মধ্যে কোনটি। একজন যে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে 11 বি, এমডি করিম শেখ বলেছে 11 খ, মিম সর্দার বলেছে 11 গ, এ হচ্ছিল কি ইউএনডিপি। যে এইটা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব খুব দ্রুতই। তার আগে আমি কিছু কমেন্ট পড়ছি। বুশরা রহমান কমেন্ট করেছে যে 11 খ, যে বিশ্ব ব্যাংক। যে এইটার সঠিক উত্তর আসলে কি আমরা একটু জানার চেষ্টা করবো, এটা সঠিক উত্তর কি। এটা সঠিক উত্তর হচ্ছিল কি, যে এটা সঠিক উত্তর যে বিশ্ব ব্যাংক। আর বিশ্ব ব্যাংকের একটি যে শাখা আছে যেটা হচ্ছিল কি আইবিআরডি, আমরা একটু এখানে লেখার চেষ্টা করি, যে আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক অফ হচ্ছিল রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। যে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা একটু এটা লিখে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয়। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। যে আইবিআরডি, এই যে বিশ্ব ব্যাংকের যে বিষয়টি আছে, যে আইবিআরডি, যে বিশ্ব ব্যাংকের যে শাখারা, যে আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই যে বিষয়টি আছে, এই যে শাখাটি আছে, এইটা আসলে টোটাল আমাদের কি করে, যে আমাদের যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট যে রিপোর্টটি আছে, আসলে এই যে শাখাটি আছে এইটা আসলে কি প্রকাশ করে। এই শাখাটি যে আছে এটি আসলে বিশ্ব ব্যাংকের যে শাখাটি আছে এইটা আসলে প্রকাশ করে। যে এই যে বিষয়টা এটা ক্লিয়ার কিনা, যে বিশ্ব ব্যাংকের যে শাখাটি যে আছে, যে আইবিআরডি, যে এইটা কি করে, এইটা হচ্ছে হলো আপনাদের যে ওয়ার্ল্ড রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট যেটা আছে, যে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সেটা হচ্ছে প্রকাশ করে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। যে এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাওয়ার চেষ্টা করব, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় কত সালে। যে আমরা বলি কি, যে যদি আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির সম্পর্কে 30টি কোশ্চেনের মধ্যে জিকে একটা কোশ্চেন থাকবেই। তো হচ্ছে হলো যে গত ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যে একটা কোশ্চেন কি থাকবে, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে থাকবেই। যে টপিক, যে বিভিন্ন টপিক থাকে, এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকেই। তো ঢাকা ইউনিভার্সিটির যে এটা হচ্ছিল যে সাম্প্রতিক বলা যায়, এটা 23 সালে এক্সাম হয়েছে। তো সাম্প্রতিক যে বিষয়টি আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম যে গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয়েছিল কত সালে। অপদার্থ ছেলে কমেন্ট করেছে 12C21 সালে। এমডি করিম শেখ বলেছে 2020 সালে। আরও যারা আছেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন।
যে আরও যারা আছেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম শতবর্ষী গবেষণা প্রকাশনা মেলা এইটি কত সালে অনুষ্ঠিত হয়। একটা আছে 2000, আমাদের অপশনগুলোর মধ্যে আছে কি যে 2022, 2020, 2021, 2019। বুশরা রহমান কমেন্ট করেছে যে 2021। আরও যারা আছেন একটু কমেন্ট করার চেষ্টা করেন। স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে 2022। যে যারা আছেন কমেন্ট করার চেষ্টা করেন, আপনারা খুব দ্রুতই অ্যান্সারটি দিয়ে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের প্রথম গবেষণা মেলা অনুষ্ঠিত হয় কত সালে, 2022 নাকি 2020 নাকি 2021 নাকি 2019। মিম সদর কমেন্ট করেছে যে 11 গ 2021। যে এই তো যে আপনাদের কি হয়েছে, অ্যান্সারের মধ্যে একটা ভ্যারাইটি চলে আসছে। এখন আমরা দেখব যে সঠিক উত্তর কোনটি। আমাদের সঠিক উত্তর হচ্ছিল 2022। যে 2022 সালে আসলে আমাদের যে প্রথম গবেষণা প্রকাশনা মেলা এটা ঢাকা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। আর এটা কত তারিখ, এটা তারিখ হচ্ছে হলো 22 থেকে 23 অক্টোবর। যে 22 থেকে 23 অক্টোবর 2022 সালে যে ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষের প্রথম গবেষণা মেলা এটি অনুষ্ঠিত হয়। তো আমরা দেখলাম যে অনেকেই আসলে এই অ্যান্সারটি আপনারা করতে পারেননি, কিন্তু এটা কোনো সমস্যা নাই, যে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আপনি যখন অ্যান্সার ভুল করবেন, এই ক্লাসগুলোতে আপনি অ্যান্সার ভুল করতেছেন, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আপনি কি শিখতে আসছেন, সেজন্য হতাশ হওয়া যাবে না। যে এখন বলেন যে এই যে বিষয়টা এটা ক্লিয়ার কিনা, তারিখটা মনে থাকবে কিনা, যে 2022 সালের হচ্ছিল 22 থেকে 23 অক্টোবর। এই যে দেখেন কি হচ্ছিল আপনার কি যে 2022 সাল তারিখটা কত, 22-23। যে এই যে বিষয়টা আছে এটা মনে রাখা কিন্তু আপনার জন্য খুবই ইজি। আর হচ্ছিল মাসটা কোন, তো যে অক্টোবর সালে, অক্টোবর মাসটা কি, মাসটা হচ্ছে কি অক্টোবর মাসে। যে এখন যে আমাদের যে পরবর্তী কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী কোশ্চেনটিতে চলে যাওয়ার চেষ্টা করব। যে মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের কোন দেশ কোনটি উচ্চ আয়ের দেশ নয়। যে মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে কোনটি উচ্চ আয়ের দেশ নয়। এইখানে আমাদের অপশনগুলোর মধ্যে আছে কি কানাডা, চীন, নরওয়ে, জাপান। আপনারা দেখি এটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, এটা পারেন কিনা। এটা একটা ট্রিকি কোশ্চেন, দেখি আপনারা এটা পারেন কিনা। যে আপনি দেখেন যে কিছু কিছু কোশ্চেন যদি যে আপনি যদি বুঝতে চান, কিছু কিছু কোশ্চেন যদি বুঝতে চান, তাহলে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। যে শুধু একটা ফ্লোতে গেলেই হবে না, আপনাকে কয়েকটা বিষয় একসাথে মাথায় রাখতে হবে। যে মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে কোন দেশ উচ্চ আয়ের দেশ নয়। একটা আছে কি কানাডা, চীন, নরওয়ে, জাপান। যদি আপাত দৃষ্টিতে যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এটা আমাদের মধ্যে সবগুলোই কি হচ্ছিল উচ্চ আয়ের দেশগুলো আমাদের বলে কি মনে হচ্ছে। কিন্তু এইখানে তো একটা কোশ্চেন, তো একটা দেশ তো অবশ্যই আছে যেটা যে মাথাপিছু জাতীয় আয়ের হচ্ছিল দিক থেকে উচ্চ আয়ের দেশের মধ্যে সেটা পড়ে না। এখানে আছে কি যে কানাডা, চীন, হচ্ছিল নরওয়ে, আর একটা কি জাপান। এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। স্বর্ণা ইসলাম বলেছে যে 13 বি, করিম সব বলেছে গ নরওয়ে। যে আরও যারা আছেন তারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, আমরা একটু আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। বুশরা রহমান বলছে 13 গ। বুশরা রহমান বলেছেন কি যে 13 গ। যে এইটার আমরা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি, যে এটা সঠিক উত্তর আসলে যে চীন। এটা সঠিক উত্তর কি চীন। যে এটা সঠিক উত্তর হবে চীন। এবং আপনাদের মনে হতে পারে যে না, চীনের এত বেশি জনসংখ্যা, চীন অর্থনৈতিক দিক দিয়ে সবার আগে, চীন সবচেয়ে বেশি কি করে রপ্তানি করে, তো কিসের জন্য চীন মাথাপিছু জাতীয় যে দিক থেকে যে চীন হচ্ছিল উন্নত আয়ের দেশের মধ্যে পড়ে না। এখানে একটা বিষয় আছে যে G7, গ্রেট 7, G7 নাম আমাদের কি একটা সংগঠন আছে বিশ্বে, যে G7 নামে বিশ্বে একটি সংগঠন আছে। তো G7 যে আমরা যদি এইখানে একটু দেখার চেষ্টা করি, যে G7 এর যে G7 বলছে যে গ্রেট 7, যে 60টি যে দেশ আছে, সেই 60টি দেশ, এই 60টি দেশ এইগুলো কি যে মাথাপিছু জাতীয় আয়ের দিক থেকে এরা উন্নত। আর একটা হচ্ছিল কি, এরা হচ্ছিল কি যে উন্নত অর্থনীতি, ডেভেলপড ইকোনমিক্সের যে দেশ হচ্ছে কি এই 60টি। এই 60টি দেশের মধ্যে কিন্তু চীন নাই। এই 60টি দেশের মধ্যে চীন নাই। এশিয়া থেকে একমাত্র দেশ আছে G7 এর, একমাত্র এশিয়ার থেকে সদস্য কোনটি, জাপান। নরওয়েও সদস্য, কানাডাও কি সদস্য, নরওয়েও সদস্য, কানাডাও সদস্য। এইখান থেকে আপনি আরেকটি ইনফরমেশন জানলেন, যে যদি আপনার এরকম কোশ্চেন আসে যে এশিয়ার একমাত্র সদস্য দেশ, G7 এর এশিয়ার একমাত্র সদস্য দেশ কোনটি, জাপান। G7 এর এশিয়ার একমাত্র সদস্য দেশ কোনটি, জাপান। ঠিক আছে। যে একজন বলছে চীন তো উন্নত, হ্যাঁ, যে আপনার পরীক্ষার হলো অটোমেটিক মাথায় আসবে যে না, চীন তো একটা উন্নত অর্থনীতির দেশ, চীন রপ্তানির দিক থেকে সবার থেকে হচ্ছিল এগিয়ে, উৎপাদনের দিক থেকে চীন সবার থেকে এগিয়ে, তো চীন তো হওয়ার কথাই না। কিন্তু আসলে বিষয়টি যে না, যে মাথাপিছু জাতীয় আয়ের দিক থেকে চীন কিন্তু উন্নত দেশের মধ্যে পড়ে না। এই যে গ্রেট 7 যে 60টি দেশগুলো আছে, এই 60টি দেশ মাথাপিছু জাতীয় দিক থেকে উন্নত অর্থনীতির দেশের মধ্যে পড়ে, কিন্তু চীন আসলে এটার মধ্যে পড়ে না। আর বাকি যে এখানে আমরা বললাম কি যে 3টি যে আছে, যে আমাদের কানাডা, যে কানাডা,
নরওয়ে আর জাপান। আর বাকি যে 4টি যেগুলো আছে সেইগুলো আমরা একটু লেখার চেষ্টা করি। যে আমাদের আছে কি, যে ইউকে দ্বারা আমাদের কি বোঝাচ্ছি, যে ইউনাইটেড কিংডম, যেটা আমরা কি বলি যে ইংল্যান্ড। আরেকটা আছে কি, যে ইউএসএ। আরেকটা আছে কোনটি, ইউএসএ। আরেকটা আছে কি, ইতালি। আমাদের আছে কি, যে ইতালি। আর আরেকটা আছে কি, যে ফ্রান্স। আর হচ্ছে কি, কানাডা। ফ্রান্স, কানাডা। আর একটা হচ্ছে কি, যে জাপান। তো এখানে যেহেতু আছেই, তাহলে আর আমরা এটা এখানে লিখলাম না। যে আর একটা আছে কি, যে জাপান। এখানে আমাদের কয়টা হলো, যে ইউকে, ইউএসএ, ইতালি, ফ্রান্স, কানাডা 5টা। আর হচ্ছিল কি, যে জার্মানি আর জাপান। তো এখানে যে নরওয়ে যে দেশটি আছে, নরওয়ে দেশ কিন্তু G7 এর সদস্য না। নরওয়ে দেশ G7 এর সদস্য না, কিন্তু নরওয়ে হচ্ছিল যে মানব উন্নয়ন সূচকের দিক থেকে নরওয়ে হচ্ছিল যে প্রথম সারির একটি দেশ, বলা যায় যে প্রথম দেশ যে নরওয়ে। আর বাকি যেগুলো আছে যে G7 এর সদস্য কোনটি, যে ইউকে, ইউএসএ, ইতালি, ফ্রান্স, কানাডা আর হচ্ছিল কি, জার্মানি অ্যান্ড জাপান। যে ইউকে, ইউএসএ, ইতালি, ফ্রান্স, কানাডা, জার্মানি, জাপান, এই সবগুলো কি, যে G7 এর সদস্য। আর এশিয়া থেকে G7 এর একমাত্র সদস্য দেশ কোনটি, জাপান। তো আমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে যে আপনার যে জাতিসংঘের যে আমাদের যে 5টি স্থায়ী রাষ্ট্র আছে, যে জাতিসংঘের 5টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে যে জাতিসংঘের স্থায়ী রাষ্ট্রের সদস্য কিন্তু G7 এর সদস্য নয়, যে স্থায়ী রাষ্ট্রের সদস্য কিন্তু G7 এর সদস্য নয়, সেইটি কোন দেশ? সেই ক্ষেত্রেও কোনটি হবে, সেটা হবে কিন্তু যে চীন। সেই ক্ষেত্রেও কোনটি হবে, সেটি হবে কোনটি, চীন। আর আরেকটি কোনটি, সেটা কোনটি, সেটা হচ্ছে রাশিয়া। যে এই যে বিষয়টা G7 এর যে বিষয়টি, এই বিষয়টি ক্লিয়ার কিনা। G7 হচ্ছিল কি, G7 হচ্ছিল গ্রেট 7। যে এইটা ক্লিয়ার কিনা, এই যে বিষয়টি, এটা ক্লিয়ার কিনা, 7টি দেশ, এটা মনে থাকবে কিনা। একজন বলছে আজানের বিরতি দিবেন না, আজান কি হচ্ছে নাকি? যদি আজান হয় তাহলে আমরা একটু অফ রাখবো। যে একজন বলছে হচ্ছিল ক্লিয়ার। তো এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, আমরা আমাদের যে এখন যে আমাদের যে পরবর্তী যে ক্লিয়ার বিষয়টি আছে, আমরা পরবর্তী বিষয়ে চলে যাবো। যে জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা, মোট জনসংখ্যার কত? যে আমাদের যে 2022 সালে যে জনশুমারিটা হয়েছিল, যে হয়েছিল সেইটা নিয়ে হচ্ছিল আমাদের যে কোশ্চেনটি এসেছে। যে 2022 সালে যে জনশুমারি হয়েছিল সেইটা নিয়ে হচ্ছিল আমাদের যে এখানে কোশ্চেন এসেছে। যে আমরা জানি কি, যে 2022 সালের জনশুমারিতে যে পুরুষের থেকে নারীর যে সংখ্যাটি সেটা বেশি ছিল, পুরুষের থেকে নারীর সংখ্যাটি বেশি ছিল। তো সেইখানে এখানে বলছে যে পার্সেন্টেজের দিক থেকে, যে শতাংশের দিক থেকে, যে জনশুমারি 2022 সালে বাংলাদেশের নারীর সংখ্যা কত শতাংশ ছিল, নারীর যে শতাংশ সেটি কত শতাংশ ছিল। এখানে আমাদের অপশনগুলো আছে যে 85.8, 20 হচ্ছিল 80, 49.51, 51.002। তো এইখানে আমাদের হচ্ছে তো স্লাইড বানানোতে একটু মিস্টেক হয়েছে। যে এখানে আমাদের একটু কারেকশন হবে। যে এখানে একটি অপশন অ্যাড হয়েছিল যে 50.40। আমরা যে কোনো একটা অপশন, এইটা আমরা একটু কেটে দিয়ে বলবো যে এটার যে খ নাম্বার হচ্ছিল 50.43। সন্না ইসলাম কমেন্ট করেছে যে 14D। আব্দুর রহমান কমেন্ট করেছে যে ঘ 51.02%। আরও যারা আছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে জনশুমারি 2022 অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার কত পার্সেন্ট। ভাই
6:30 কি শেষ করে দেবো, 7টায় ক্লাস আছে। আচ্ছা যে এইখানে যে যে বুশরা রহমান সে কমেন্ট করেছে যে 14 ঘ 51.2%, যে কিন্তু আমরা এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। এটা সঠিক উত্তর হবে আসলে যে 50.43%। এটার সঠিক উত্তর কোনটি হবে? এটার সঠিক উত্তর হবে হচ্ছিল 50.43%। যে নারীর হার 50 হচ্ছিল যে নারীর হার ছিল 50.43%, আর পুরুষের হার হচ্ছিল এখানে কত? পুরুষের হার ছিল 49 যে সামথিং যেটা আছে সেটা হচ্ছিল পুরুষের হার। এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী কোশ্চেনটিতে চলে যাওয়ার চেষ্টা করব যে বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন। বিশ্বের সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইংল্যান্ড নাকি ইরান? যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইংল্যান্ড নাকি ইরান? যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইংল্যান্ড নাকি ইরান? তো আপনারা যে নামাজের যে বিষয়টি আছে, যে নামাজের যে বিষয়টি আছে, নামাজের বিষয়টি হচ্ছিল যেটা আপনারা বলছিলেন, তো আমরা যে 45 হচ্ছিল মাগরিবের যে নামাজটি আছে 6:35 আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এখন যে আমাদের যে ক্লাসটি আছে, ক্লাসটি আপনারা মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। এখানে স্বর্ণা ইসলাম যে কমেন্ট করেছে যে যুক্তরাষ্ট্র, আরও যারা আছেন তারা কমেন্ট করার চেষ্টা করেন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইংল্যান্ড নাকি হচ্ছিল ইরান, যে পেট্রোলিয়াম উৎপাদনের দিক থেকে আসলে কোন দেশ হচ্ছিল সবচেয়ে বেশি বা এগিয়ে আছে? কোন দেশ? কোন দেশ বিশ্বের প্রথম পেট্রোলিয়াম উৎপাদনের দিক থেকে বিশ্বের প্রথম আসলে কোন দেশ? আরিফুল ইসলাম কমেন্ট করেছে 15A, আরও যারা আছেন কমেন্ট করেন। করিম শেখ কমেন্ট করেছে যে ইরান। যে এখন আমরা একটু এটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা সঠিক উত্তর আসলে যুক্তরাষ্ট্র। আপনাদের মনে হইতেই পারে যে পেট্রোলিয়াম উৎপাদনের দিক থেকে যে সৌদি আরব মনে হয় এগিয়ে, যে আমরা জানি কি যে তেল যে আছে, তেলগুলো সবসময় মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি? যে তেল। কিন্তু এটার সঠিক উত্তর আসলে হবে যে পেট্রোলিয়াম উৎপাদনের দিক থেকে প্রথমে আছে হচ্ছে যুক্তরাষ্ট্র। আর পেট্রোলিয়াম যে রপ্তানির দিক থেকে, যদি আমরা বলি রপ্তানি, যে পেট্রোলিয়াম রপ্তানির দিক থেকে কোন দেশ হচ্ছিল প্রথমে আছে? যে রপ্তানির দিক থেকে প্রথম, রপ্তানির দিক থেকে প্রথম এই যে সৌদি আরবের নামটি আসবে। যে রপ্তানির দিক থেকে যদি আমরা প্রথম যদি বলি তাহলে নামটি আসবে কার? যে সৌদি আরবের। রপ্তানির দিক থেকে প্রথম যদি বলি তাহলে সেটি কোনটি? যে সৌদি আরব। আর যদি বলি উৎপাদনের দিক থেকে প্রথম কোন দেশ, পেট্রোলিয়াম উৎপাদনের দিক থেকে প্রথম কোন দেশ, সেটা হবে কোনটি? যে যুক্তরাষ্ট্র। সেটা হবে যুক্তরাষ্ট্র। আমাদের এই যে পরবর্তী যে কোশ্চেন আছে, যে আমাদের পরবর্তী কোশ্চেনটি কোথা থেকে এসেছে? আইসিটি থেকে এসেছে। যে ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার? ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা হচ্ছিল কত ন্যানোমিটার? যে ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার? এই যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো থেকে আপনি সহজেই বুঝতে পারছেন যে আইসিটি শুধু যে আপনার একাডেমিকের ক্ষেত্রে হেল্প করবে ব্যাপারটি তা না, আপনাদের অ্যাডমিশনের ক্ষেত্রেও কি আইসিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইসিটি প্লাস আপনাদের গ্রুপের যে সাবজেক্টগুলো আছে এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে। যে এখন এইটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার। এখানে আপনাদের অপশনগুলোর মধ্যে আছে কি যে 1 থেকে 100, 1 থেকে 10, 10 থেকে 100, 1 থেকে 1000। স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে 16A, 1 থেকে 100। যে আরিফুল ইসলাম কমেন্ট করেছে যে 16A। আরও যারা আছেন আপনারা দ্রুত কমেন্ট করেন, আপনারা একটু দ্রুত কমেন্ট করেন, আমরা খুব দ্রুতই ক্লাসটি শেষ করে দেব। ধৈর্য হারা হবেন না, আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন যে ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার। যে এইখানে যে আছে, যে এখন আমরা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যে ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা হচ্ছে হলো 1 থেকে 100। ন্যানো পার্টিকেলের আকৃতি সীমা কত ন্যানোমিটার? 1 থেকে 100 ন্যানোমিটার। যে আকৃতি সীমা কত ন্যানোমিটার? 1 থেকে 100 ন্যানোমিটার। এখন আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী কোশ্চেনটিতে চলে যাব যে রেনেসাঁ যুগের দার্শনিক কে? রেনেসাঁ যুগের দার্শনিক কে? এখানে আছে যে আমাদের ছিল আছে যে রাসেল, নিকোলা ম্যাকিয়াভেলি, কার্ল মার্কস নাকি ভলতেয়ার? কার্ল মার্কস নাকি ভলতেয়ার? যে রেনেসাঁ যুগের দার্শনিক কে? রেনেসাঁ যুগের দার্শনিক আসলে কে ছিলেন? আমরা জানি যে রেনেসাঁ এটা শুরু হয়েছিল কোথায়? এটা প্রথম শুরু হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। আর কত থেকে শুরু হয়েছিল? 1400 থেকে যে 1500 যে শতকটি আছে, এই শতকে আসলে কি হয়েছিল যে রেনেসাঁ যুগটা শুরু হয়েছিল। এবং এই রেনেসাঁ যুগের দার্শনিক আসলে কে? আপনারা একটু এইটার আনসার দেওয়ার চেষ্টা করেন। একজন বলেছে যে 16 ক, বুশরা রহমান বলেছেন ক,
মিম সর্দার বলেছে আপনারা এখনো 16 অ্যান্সার করতেছেন, তো আপনারা একটু 17 নাম্বার যেটা আছে যে রেনেসাঁ যুগের দার্শনিক কি, আপনারা একটু এইটা অ্যান্সার করার চেষ্টা করেন। স্বর্ণা ইসলাম বলেছে যে 17 বি নিকো ম্যাকাইভেলি। আর যারা আছেন তারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। করিম শেখ বলেছে কি কার্ল মার্কস, করিম শেখ বলেছে যে কার্ল মার্কস। মিম সর্দার কম করেছে 17 গ কার্ল মার্কস, কিন্তু এটার যে সঠিক উত্তর হচ্ছিল, এটা সঠিক উত্তর হচ্ছিল কোনটি, নিকো ম্যাকাইভেলি। এটা আরিফুল ইসলাম বলেছে খ, বুশরা রহমান বলেছে খ। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এটা সঠিক উত্তর কি নিকো ম্যাকাইভেলি। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে ম্যাকাইভেলিকে বলা হচ্ছিল কি রেনেসাঁর বরপুত্র। রেনেসাঁর বরপুত্র বলা হয় কাকে, ম্যাকাইভেলিকে। রেনেসাঁর বরপুত্র কাকে বলা হয়, ম্যাকাইভেলিকে। আর আরও অপশনের যে আছে যে এখানে আমরা জানি কি কার্ল মার্কস, যার কয়েকটি যে বিখ্যাত গ্রন্থ আছে কি যে সমাজতন্ত্র নিয়ে যে বলেছে, তার বিখ্যাত গ্রন্থগুলো কি যে ডাস ক্যাপিটাল যে আছে তার বিখ্যাত গ্রন্থ ডাস ক্যাপিটাল। আর একটা আছে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো, যে তার গ্রন্থগুলো আছে। আর কার্ল মার্কস কি নিয়ে আলোচনা করেছিলেন, যে সমাজতন্ত্র নিয়ে আলোচনা করেছেন, যে পুঁজিবাদী যে বিশ্বটি আছে, পুঁজিবাদী বিশ্বর বিরুদ্ধে যে সে বলেছেন যে সমাজতান্ত্রিক বিশ্ব, যা সমাজতান্ত্রিক অর্থনীতির বিশ্ব সে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যে আরেকজন যে এখানে আছে যে ভলতর, এই সে কোন যুগের যে দার্শনিক, সে ছিল কি, সে হচ্ছিল ফরাসি বিপ্লব। যে সে ছিল কিসের, সে ছিল আসলে ফরাসি বিপ্লবের। আমাদের ফরাসি বিপ্লবের ছিল। আর ফরাসি বিপ্লবটি হয়েছিল কত সালে, যে 1789 সালে। যে এই ভলতর কি ছিল, ভলতর ছিল যে ফরাসি বিপ্লবের দার্শনিক। আর ফরাসি বিপ্লবে যে দার্শনিকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে কার্ল মার্কস সে কি যে সমাজতান্ত্রিক বিশ্ব প্রতিষ্ঠা করতে চেয়েছে, ভলতর সে হচ্ছিল কি ছিল যে ফরাসি বিপ্লবের যে দার্শনিক। ফরাসি বিপ্লবটি হয়েছিল 1789 সালে। আর আমরা এখানে কি দেখলাম যে নিকো ম্যাকাইভেলি, সে তাকে কি বলা হয়েছে, তাকে বলা হয়েছে যে রেনেসাঁ যুগের হচ্ছিল কি বরপুত্র। আর সেই জন্য কি যে রেনেসাঁ যুগের দার্শনিক সেটা কোনটি, সেটা হচ্ছিল নিকো ম্যাকাইভেলি। আর এখানে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমাদের পরবর্তী কোশ্চেনটিতে আমরা চলে যাব। যে পরবর্তী কোশ্চেনটি আছে যে ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি, ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি। একটা হচ্ছিল আমাদের অপশন আছে কি আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ড। যে ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি, ন্যাটো সদস্যভুক্ত দেশ কোনটি, এইটা একটু আনসার করার চেষ্টা করেন। যে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্কটল্যান্ড। ন্যাটো সদস্যভুক্ত দেশ আসলে কোনটি? আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে আমরা এখানে একটু লেখার চেষ্টা করি আসলে ন্যাটো হচ্ছিল কত সালে প্রতিষ্ঠিত হয়। যে ন্যাটো আসলে প্রতিষ্ঠিত হয় হচ্ছিল আপনার 4 এপ্রিল 1949 সালে। যে ন্যাটো হচ্ছিল গঠন করা হয় যে 4 এপ্রিল 1900 কত সালে, 49 সালে। আর এই 4 এপ্রিল 2023 সালে, এই 4 এপ্রিলের 2023 সালে একটি দেশ ন্যাটো সদস্যপদ লাভ করে। মূলত ওই সাম্প্রতিক থেকে আসলে এই কোশ্চেনটি এসেছে। আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে ন্যাটো সদস্য দেশ আসলে কোনটি। যে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে 18 বি, আরিফুল রহমান কমেন্ট করেছে 18 বি, বুশরা রহমান কমেন্ট করেছে 18 বি, ফিনল্যান্ড। তো এইটার সদস্য যে যে আমরা এখানে কি বললাম যে 4 এপ্রিল 1949 সালে ন্যাটো গঠিত হয়। আর এই 4 এপ্রিল 2023 সালেই হচ্ছিল 31তম যে রাষ্ট্র হিসেবে আরেকটি দেশ, সেটি কোনটি, সেটা হচ্ছিল ফিনল্যান্ড। সেটি কোনটি, যে ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড হচ্ছিল ন্যাটোর সদস্যপদ লাভ করে। ফিনল্যান্ড কি করে, ন্যাটোর সদস্যপদ লাভ করে। সেই জন্য এটা সঠিক উত্তর হবে কোনটি, যে ফিনল্যান্ড। এটা আসলে কোথা থেকে এসেছে, রিসেন্ট সাম্প্রতিক যেটা আছে সেটা থেকে আসলে এসেছে। এখানে আমরা আরো যে 2টা স্লাইড আমরা শেষ করব, যে এখানে আমরা আজকে 20 পর্যন্ত শেষ করব। যে 20 পর্যন্ত শেষ করব, দেন আমরা হচ্ছিল যে নামাজ 45-এর 20 পর্যন্ত শেষ করব, আমাদের দ্রুতই শেষ হয়ে যাবে। যে একাডেমিক যে অ্যাওয়ার্ড আছে, আমরা একাডেমিক অ্যাওয়ার্ডের আমরা কি বলি, যে এটার নাম হচ্ছে কি, যে অস্কার। এটার আরেক নাম হচ্ছিল কি, অস্কার যে একাডেমিক অ্যাওয়ার্ড 2023-এ বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি। এখানে আমাদের অপশনগুলোর মধ্যে আছে, এটাও কি রিসেন্ট, এখানে অপশনগুলোর মধ্যে আছে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স, দ্য হোয়েল,
ত্রিপোলার, আর একটা ছিল কি যে ওমেন টকিং। এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটি? আপনার একটু এটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন। তো আমরা আসলে এটা সঠিক উত্তর দিয়ে দিতেছি যে একাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কার, এটা সঠিক উত্তর হচ্ছিল যে এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 2023 সালে এই চলচ্চিত্রটি কি পুরস্কার লাভ করে? 2023 সালে এই চলচ্চিত্রটি অস্কার পুরস্কার লাভ করে। এখন যে আমাদের যে আজকের যে লাস্ট যে স্লাইড, এটা আমরা চলে যাব যে সদ্য যে মেলবোর্ন ক্রিকেট যে ক্লাবে সম্মানিত যে সারা জীবন আজীবন যে সদস্যপদ, এখানে একটু হবে যে আজীবন সদস্যপদ লাভ করেন কোন ক্রিকেটার। এখানে আমাদের অপশনগুলোর মধ্যে আছে কি যে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহমান, লিটন দাস। আর এইটাও কি থেকে এসেছে? যে সাম্প্রতিক থেকে এসেছে। এটা কোনটি থেকে এসেছে? যে এটাও এসেছে সাম্প্রতিক থেকে। যে এটা এসেছে যে সাম্প্রতিক থেকে, যে মেলবোর্ন ক্রিকেট ক্লাবে যে সম্মানিক যে আজীবন যে সদস্যপদ, এটা লাভ করেন কে? এইটা আসলে লাভ করেন যে মাশরাফি বিন মুর্তজা। এটা লাভ করেন কে? মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশের হচ্ছিল এইটা যে। আর একটা যে এখানে যে ওই সময় একটা টপিক ছিল যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে যে 300 উইকেট আর হচ্ছিল 7000 রান, এইটার রেকর্ড কার ছিল? এটার রেকর্ড ছিল সাকিব আল হাসানের। এটার রেকর্ড ছিল সাকিব আল হাসানের। আর মাশরাফি বিন মুর্তজা হচ্ছিল মেলবোর্ন ক্রিকেট ক্লাবের যে আজীবন সদস্যপদ লাভের যে সম্মান অর্জন করেন, এটাও সাম্প্রতিক থেকে এসেছে। তো আজকের আমাদের ক্লাসটি এই পর্যন্তই। তো এর পরবর্তী ক্লাসে আমরা যে আরও কোশ্চেন সলভ করব, সাধারণ জ্ঞানের আরও বিভিন্ন বিষয় জানবো, আর গুরুত্বপূর্ণ যে টপিক যেগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।